আর এখানের যে ভিউ চারিদিকে মানে ফার্স্ট ইমপ্রেশন ফ্যান্টাস্টিক। আমাকে একজন নিতে আসবে, সম্ভবত একটু লেট করে আসতে পারে। সে হলো গাড়ি নিয়ে শহরের আরেক প্রান্তে গেছে, ভ্যালিগো টানাবো নাকি গেছে কি একটা কাজে। তো সে আরেকজনকে পাঠাইতেছে যে হেঁটে হেঁটে আসতেছে প্রায় 4 কিলোমিটার দূর থেকে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। দেখেন কত সুন্দর পাহাড়ি নদী, পাহাড় থেকে পানি নামতেছে। এই জায়গার যে আবহাওয়া, এই জায়গার যে এয়ার কন্ডিশন খুবই ভালো, আপনার ফ্রেশ, চারিদিকে হলো জঙ্গল, এই কারণে শহরটার একটা বিশেষ গুরুত্ব আছে। আসসালামু আলাইকুম, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি আছি এখন বুলগেরিয়ার একটা বর্ডার টাউন, এটার নাম হলো রুসে। রুসে শহরের একটা রেল স্টেশনে, এই রেল স্টেশন কিন্তু রুসে শহরে দুইটা আছে। একটা হলো যেটা সেন্ট্রাল রেলওয়ে স্টেশন রুসের, সেটা আপনি রোমানিয়া থেকে যখন আসবেন বর্ডার ক্রস করার কয়েক কিলোমিটারের ভিতরেই একটা রেল স্টেশন পড়ে, একদমই নিরিবিলি। তা আমার জানা ছিল না, ফিলিক্স বাসে আসছিলাম, বাসটা যাবে হলো ভার্নাতে, বুলগেরিয়ার ভার্না সিটিতে। আমি রুসিতে নামবো, তো এখানে নামায় এমন এক জায়গায় নামা দিল। পরে দেখলাম যে রেল স্টেশন একটা আছে এখানে। এখানে আসলাম, আসার পর ভিতরে দেখি কোনো লোকজন কেউ নাই, দুটা বৃদ্ধ লোক ছিল। তো ওদের জিজ্ঞেস করলাম যে এখান থেকে ট্রেন ছাড়ে, ওনারা বললো যে সামনে অফিস আছে, আমাকে অফিসে নিয়ে গেলো। অফিসে যাওয়ার পর দেখলাম যে উনি খুব ভালো ইংলিশ বলতে পারে। তো উনি বললো যে আপনি যেখানে যাবেন, আমি একটা শহরে যাব বুলগেরিয়ার, ওই শহরের যেই ট্রেনটা আসবে এটা হলো ভোর 4:49 আর এইখান থেকে ছাড়বে প্রথম স্টেশন হলো এটা। এটার পরে সেন্ট্রাল রেল স্টেশন যাবে, এখান থেকে প্রায় 6.5 কিলোমিটার। তা আমি ভাবছিলাম যদি কাছাকাছি আমি হাইটে চলে যাবো, কিন্তু পরে দেখলাম যে অনেক দূর, আর এখন অনেক রাত, এখন হলো রাত প্রায় 1:30-2টা বাজে। তো এই সময় এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে চাচ্ছি না, যেহেতু ট্রেন এখান থেকে ছাড়বে। আর ওই স্টেশনে আমি আগেও কয়েকবার গেছি, সেই হিসেবে আমার ওইখানে নতুন করে দেখার কিছু নাই। এই হলো রেল স্টেশনের অবস্থা, একটু ডার্ক, তবে একটা ট্রেন আছে এখানে। এই হলো এখানকার পরিবেশ। আর ভিতরে বললাম ছোট্ট জায়গা, হালকা ঠান্ডা আছে, আবহাওয়া এত ঠান্ডা না, তবে যেটা আছে সহ্য করার মতো আর কি, 7-8 এরকম টেম্পারেচার, তেমন বাতাস নেই, খুব ভালো লাগতেছে। বুলগেরিয়ার ট্রেন আমি আগে অনেকবার ওঠার এক্সপিরিয়েন্স ছিল, তো ওদের ট্রেনের মান এতটা ভালো না, আগে এতটা ভালোভাবে আপনি দেখাতে পারেন, আজকে আশা করি দেখতে পারবো। আর এখানকার ট্রেন কিন্তু রোমানিয়ার তুলনায় অনেকটাই সস্তা, পুরো জার্নিটায় মাত্র খরচ হবে 5 ইউরো, 5.5 ইউরোর মতো আর কি, যেটা রোমানিয়ার সাথে কম্পেয়ার করলে এত লম্বা জার্নিতে অনেক সস্তা। কারণ রোমানিয়ার ট্রেনের মান আবার অনেক ভালো, সেই হিসেবে ট্রেন আসুক তারপর আপনি দেখাবো। এখন আমার হাতে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আছে, আমি একটু রেস্ট নেবো। আর ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি টিকিট বিক্রি করেন, তাহলে আমি টিকিটটা নিয়ে নিই। ওরা বললো যে না, টিটি আসবে, টিটির কাছে আমার টিকিট কাটতে হবে। টিকিট যারা বিক্রি করে এরা আসবে ভোর 5টার সময়, তো যেহেতু আমার 4:49 ট্রেন, সেই হিসেবে 5টা পর্যন্ত তার ওয়েট করার কোনো কারণ নেই। এখানে বললাম না, দুজন বুলগেরিয়ান আছে, এদের সাথে বুলগেরিয়ান ভাষায় কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, কিচ্ছু বুঝি না, এক লাইনও বুঝি না বুলগেরিয়ান। এখানে আমার পিছনে আছে দুজন, এর সাথে কমিউনিকেট করার চেষ্টা করতেছে। এরা বলতেছে তুই সাবধানে থাকিস, তুই পত্র ধারা ফেলাবি, তুই ভাষা টাষা কিছু জানাস না, ভালোভাবে মোবাইলে ট্রান্সলেশন করে করে কথা বলবি। হ্যাঁ, আমার ধারণা ট্রেনের ভিতরে যে লোক থাকবে তারাও ইংলিশ জানে, কিন্তু এরা এক লাইনও ইংলিশ বোঝে না। আর এদের বুলগেরিয়ান আমি এত কাছাকাছি, মানে 40-50 কিলোমিটার আমি পথ আসছে, এর ভিতরে ভাষা এত চেঞ্জ, বুলগেরিয়ান রোমানিয়ান ভাষা এত চেঞ্জ, একটা লাইনও মিলে না। আমি ভাবছিলাম যে রাশিয়ার সাথে কিছু মিলবে, শুধু দবরে শব্দটা ইউজ করে, দবরে বা ইউক্রেনিয়ান কিছু শব্দ। আমার অ্যাটলিস্ট কিছু শব্দ শেখা আসা হচ্ছিল, হাই, হ্যালো, থ্যাংক ইউ, ওয়েলকাম। কোন প্রিপারেশন ছাড়া আসছে, এটা খুব বাজে লাগতেছে। ভাষা একটা বিশাল ফ্যাক্ট, এক লাইন কথা বলতেছে, ওদের সাথে আমার খবর আছে প্রথম 10-15 মিনিট শুধু ও বলতেছে, আমি বলতেছি, কিচ্ছু বোঝা যাইতেছে না। পরে আমার ফোনে নেট ছিল, আমি এখানে ওয়াইফাইও নাই, কিছু নাই। পরে আমি যে রোমিং করে কিছু নেট নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি ওদের সাথে কমিউনিকেট করছি, কী বলে কিছু বুঝতে পারতেছিলাম না। বুলগারিয়া, Belgrade. গুড লাক বাংলাদেশ, গুড লাক রোমানিয়া, গুড লাক Да. বুলগারিয়া। Спune. Международен. На български международен. Bulgarski Norogya. Международен. Без Norogya. Да. Thank you, Bulgaria. Thank you. Да. Кинг. Kings. Благодаря, да. জানি না কি কইতেছে এখানে, আমি ট্রেনে কীভাবে যাবো, কী করবো, এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছে। তারপর আমার এর ছেলের কার্ড দিছে, বলতেছে যে আমার ছেলের কাছে ও ইংলিশ জানো, একটা হোটেলে চাকরি করে, ওইগুলো নাইট ডিউটি করে, মানে এখনও ডিউটিতে আছে। যদি ট্রেনে কোনো, কারণ ওরা যাবো মাত্র 2টা স্টেশন না 3টে স্টেশনের পরে। তা আমার একটা কার্ড দিয়ে দিছে, বলতেছে তুই যদি কোনো সমস্যা হলে ফোন দিবি, আমি ওরা বলে রাখবো, তো তোরে আগে দেবো। কিন্তু আমি আশা করি কোনো সমস্যা হবে না। তারপরে যে আন্তরিকতা, মানে ভাষা বুঝি না, এই জন্য মানে খুব টেনশনে আছে যে আমি যে কোন জায়গায় না কোন জায়গায় চলে যাবো। এখানকার যে হসপিটালিটি, আগেও আমার চমৎকার চমৎকার কিছু এক্সপিরিয়েন্স ছিল বুলগেরিয়ায়, তো এবারও আশা করি ওইরকম কিছু হবে। বন্ধুরা, ট্রেনে এসে উঠলাম, ওই ভদ্রমহিলা সে এখান থেকে 2টা স্টেশনে যাবে, সেও আমার সাথে আসছে।
নামাই দিল বলতে তুই প্রত্যেক আসছস খিদা লাগছে, কলা দিছে, তারপরে এর ভিতরে বিস্কুট দিছে, কফির প্যাকেট দিছে, মানে সে খুব আন্তরিকতা দেখাইতেছে। সে তার নাতির বয়স আমার বয়স নাকি কাছাকাছি, কিন্তু দেখলাম যে নাতি আমার সাথে ছিল একটু আগে, দেখতে আমার মধ্যে বয়স মনে হয়, কিন্তু বাস্তবে নাতির বয়স যেটা দেখলাম যে 18-19 বছর বয়স আর কি। যাই হোক, তার থেকে আমি অনেক বড়। আর এই হলো ট্রেন, সে আমার সামনে আছে। এটা সেকেন্ড ক্লাস, আমি সেকেন্ড ক্লাস উঠছি। আমি যেটা অনলাইনে দেখলাম ভাড়া হইলো এখানে 5 ইউরো। যেটা শুনলাম যে এখানে আমি চাইলে মানে ভিতরে টিকিট কাটতে পারবো, যেহেতু এখনও ইয়ে ওপেন হয়নি। না আমার কাছে কোনো বুলগেরিয়ার কোনো ক্যাশ নেই। বুলগেরিয়ার ক্যাশ বলতে কিন্তু বুলগেরিয়াতে এখন ইউরো চলে, তো আমার কাছে কোনো ইউরো নাই। আমি দেখি ফার্স্ট ক্লাসটা আপনাদের দেখানোর চেষ্টা করবো। সেকেন্ড ক্লাস লেখা আছে, দেখেন দরজা লাগাই। আমার মনে হয় ট্রেন চলতেছে না, এই জন্য একটু দরজা লাগাইতে কষ্ট হচ্ছে। তবে ট্রেনের কোয়ালিটি খুব ভালো। আমি বুলগেরিয়ার ট্রেনে আগে অনেক ট্রাভেল করছি, খুব লক্ষ্যযোগ্য টাইপের ছিল। তবে আজকে এখানে দেখতেছি খুব ভালো কোয়ালিটি ট্রেন। সিটগুলো খুব কমফোর্টেবল সিট। তারপর এখানে চার্জিং কেবল আছে, 2টা আছে, মানে 2জন সিটের জন্য 2টা, এখানে 2জনের জন্য 2টা, মানে প্রত্যেকটা পার্সনের জন্যই আপনার কেবলস আছে। তারপর উপরে অনেক স্পেস, বড় লাগেজও রাখতে পারবেন। ভালোই মনে হচ্ছে, কমফোর্টেবল জার্নি হবে আশা করি। আমি দেখি টয়লেটটা কীরকম। টয়লেটটাও মোটামুটি ক্লিন আছে, অ্যাজ ইউজুয়াল যেরকম ট্রেনের ভিতর থাকে। এখানে মেশিন দেখতেছি। ফার্স্ট ক্লাসটা হলো কি আপনার সিটগুলো আরও কিছুটা চেঞ্জ আর কি, আহামরি চেঞ্জ না, কিছুটা কমফোর্টেবল আর কি। লোক সংখ্যা কিছুটা কম থাকে, খুব একটা তফাৎ নাই। আর ভাড়ার ক্ষেত্রে তফাৎ নেই। ভাড়া এখানে যদি 5 ইউরো হয়, ওইখানে হয়তো 8 ইউরো হবে। তো একটা জিনিস আপনাদের শেয়ার করতে মনে হয়, সেটা হলো আমার আসার পথে বুলগেরিয়া রোমানিয়ার ওইখানে বর্ডারে দেখলাম যে রোমানিয়ান সাইডে পুলিশ প্রত্যেকের ডকুমেন্ট চেক করে। তো সেনজেন হয়েছে ঠিক আছে, কিন্তু এখনও কিন্তু এইরকম আপনি যখন এইসব দেশে ট্রাভেল করেন মোটামুটি কঠোরভাবে চেক হয়, যেটা বুঝলাম আর কি। একজনের পাসপোর্টে কি যেন একটা সমস্যা ছিল, মানে সে আইডি কার্ড ভ্যালিড ছিল কিন্তু পাসপোর্টটা পুরানো ছিল। দেখলাম কি তারেও অনেক জেরা টেরা করছে, পরে ছেড়ে দিয়েছিল যদিও। এরকম হয় আর কি, যেটা বুঝলাম যে কঠোর চেক আপ। আপনি চাইলেই আপনার ডকুমেন্ট নেয় আপনি এক দেশ থেকে এক দেশে চলে যাবেন। এটা এখন সেনজেনের ভিতরে দেখতেছি যে অনেক দেশই এরকম কঠোরতা দেখাচ্ছে। সেকেন্ড ক্লাস থেকে ফার্স্ট ক্লাস আসলাম। ফার্স্ট ক্লাসটা আপনাদের দেখাই কীরকম। এ হলো ফার্স্ট ক্লাস। বললাম যে এখানে একটু প্রাইভেট আকারে, এখানে 3জন লোক বসতে পারবে, এখানে 3জন লোক বসতে পারবে, উপরে রাখার জায়গা। তা আমার কাছে ওই পাশে মনে হয়েছে যে আরও কমফোর্টেবল। এখানে হলো আপনার যারা একটু সেপারেটলি থাকতে চান, ফ্যামিলি আছে, তারা যে অন্য মানুষের সাথে দেখা সাক্ষাৎ করার দরকার নেই, তারা এরকম জায়গায় থাকতে পারেন। তা আমার কাছে মনে হয় না যেটা খুব তফাৎ। তো আপনাদের ফার্স্ট ক্লাসটা দেখলাম। ফার্স্ট ক্লাসের টয়লেটগুলো কীরকম হয় সেটাও দেখাই। এখানে WC লেখা আছে, এটা টয়লেট। সেম, কোনো তফাৎ দেখতেছি না। তো আমি এবার চলে যাই, ট্রেন কিছু মিনিট ছাড়বে। এদের দরজার যে অবস্থা দেখেন, সেই পুরানো ট্রেন, একদমই পুরানো। তো বাহির থেকে ট্রেনটা দেখতে হলো ঠিক এরকম, কালারফুল কিন্তু অনেক পুরাতন মনে হচ্ছে আর কি। আমি আমার এরিয়াতে চলে আসলাম। এখানে দেখেন 2টা করে সিট, আর ওখানে ছিল 3টা করে সিট। তো এখানে আমার কাছে মনে হয় যে এখানে আরও বেশি কমফোর্টেবল সেকেন্ড ক্লাস। তো আপনার হিউজ স্পেস, হাঁটা চলা নড়াচড়া করার জন্য একদম পারফেক্ট। টিটি আসছে, টিটি এসে সবাই হলো এখানে টিকিট ভিতরেই কাটতে, যেহেতু কোনো ক্যাশ কাউন্টার ছিল না, অনেকে আছে হয়তো আগে টিকিট কাটছে। তো টিটি এসে বলতেছে টিকিট, আমি বললাম কার্ড বাই করছি। পরে বলতেছে যে এখানে কার্ড চলবে না, ক্যাশ, শুধু ক্যাশ দিতে হবে। তখন বুলগেরিয়াতে আগে লেবা চলতো, এখন ইউরো চলে। ইউরো আমার কাছে কোনো ইউরো নেই, আমি কোনো রকম প্রিপারেশন নিয়েও আসেনি। ভাবছি যে স্টেশন থেকে টিকিট কাটবো, কার্ড চলে, অথবা ট্রেনেও কার্ড চলার কথা, কিন্তু চলতেছে না। এখন যাই না কি হবে, এখন পথে কোথাও নাই মা কি টিকিট কাটতে হবে না কি করতে হবে আল্লাহ জানে। দেখি সমাধানটা হবে আশা করি। তবে আমার পথে করে নামায় দিলে এটা আরেক বিপদ। আশা করি এরকম কিছু হবে না। এগুলো এখন কিছু লোক উঠতেছে। প্রথমে আমরা 2-3 জন ছিলাম, এখন আরও 10-12 জন উঠছে পরে সেকেন্ড স্টেশন থেকে। বন্ধুরা আমরা এখন চলে আসছি গর্ন অরজাহোভিকা একটা স্টেশনে।
ট্রেনটা মানে এখানে কিছুক্ষণ দাঁড়াবে 10 মিনিট। আমি এত অস্থির হয়ে গেছি, কারণ হলো টিটি একটু পরে আসছে, এসে বলতেছে তোমার কি করবা, আমার কাছে তো ক্যাশ নাই 1 টাকা। ট্রেন মিস করলাম। ট্রেনে সহি সালামত এসে উঠছি। এটা আমরা বলতেছে যে কি করবা, আমি বললাম আমার কাছে তো ক্যাশ নাই। ইটস নট মাই প্রবলেম। পরে কোনো তোমার কলিগের সাথে কথা বলো, যেটা কোনো ওয়ে আছে কিনা, বা আমি কোনো স্টেশনে নেই আমি টিকিট কাটতে পারি কিনা। পরে বলতেছে গড় না, যে স্টেশনে কেবল আমি নামলাম ওইখানে মানি এক্সচেঞ্জ বা এটিএম আছে, ওইখান থেকে 10-12 মিনিট দাঁড়াবে, তুমি ওইখান থেকে ক্যাশ করে নিও। আন্ডারগ্রাউন্ড দিয়ে উপরে উঠতে হয়, নিচে নামতে হয়। এটা পার হয়ে ওইখানে গিয়ে এটিএম খুঁজে পাই না, পরে একজনে জিজ্ঞেস করার পর একজন দেখাই দিল। এটিএম থেকে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিয়ে এরকম অবস্থা, মানে দৌড়ে এসে ট্রেন ধোয়া লাগছে আর কি। কিন্তু সমাধান হয়েছে আর কি। ওইখান থেকে আমি 50 ইউরো উঠে নিয়েছি, কারণ যেহেতু এদেশে এখন ইউরো চলে, আমার ইউরো সাথে রাখাটাই সেফ। ক্যাশ ছাড়া আমি ভাবছিলাম যে মানে ক্যাশলেস সোসাইটি চলে আসতেছে, না এরা বহুত দূরে আছে এখন। আমার টিকিট কাটা হলো এখানে 6 ইউরো, 6.24 ইউরো নিল। আর এখানে 12, দেখেন 12 লেখা আছে নিচে। এটা লেভা যদিও এখন চলে না, কারণ 10 ইউরো দেওয়ার পরে যে আমাকে কয়েন দিল। সেই কয়েনের ঝামেলা আবার শুরু হবে। পকেট মানে এই যে আগেও এরকম ছিল, পকেট ভরে যায় কয়েন। এখানে হলো কিছু আপনি টাকা দেবেন, সাথে ধরে কয়েন দেওয়া শুরু করবে। খুবই সুন্দর পাহাড়ি জনপদ দিয়ে যাচ্ছি, নিচু জায়গা, উপরে দেখেন ঘর বাড়ি। আমি যে শহরটা যাচ্ছি এর নাম হলো আমি এই উচ্চারণটা করতে পারি না, এটা মানুষ কাউরে বুঝাইতে গেলে কেউ বুঝতেছে না, যখন লেখা দেখাই তখন বুঝতে পারে। আবার টানলের ভিতরে ঢুকছে, পুরো অন্ধকার হয়ে গেছে। যাই হোক, আমি এখানে লিখে দেবো শহরটার নাম কি। এই শহরটা যেতে আমার 3টা ট্রেন চেঞ্জ হওয়ার কথা, তবে আমি যে ট্রেনটাতে এখন উঠছি ওই ট্রেনটা হলো ডাইরেক্ট ট্রেন। একটা ট্রেনই চলে ডাইরেক্ট, দিনে আরও 4-5টা ট্রেন আছে, সবগুলো তো ভেঙে ভেঙে যায়, 3-4টা ভেঙে ভেঙে যায়। আমি এটাও ভাবছিলাম ওইরকম, পরে দেখলাম যে না, এটা ডাইরেক্ট একদম আমি যেখানে যেতে যাচ্ছি ওখানে ডাইরেক্ট যাবো। এটা একটা প্লাস পয়েন্ট হলো আমি কিছু ঘুমাইতে পারলাম সকালে। মোটামুটি 30% রাস্তা আমরা ক্রস করে ফেলছি। আর আমাদের যে টিটি ছিল, যার কথা বলছে যে আমাকে ইয়ে করছে, খুব জেন্টাল ছিল, কিন্তু আমার কাছে ক্যাশ নেই এখন, ওর মানে পেমেন্ট মেথড নেই এখন, কী করবো ঘরের অবস্থা। তো এই যে আমি যে এখানে এটিএম বুথে নামলাম, ওইখানে ও নেমে গেছে, নেমে আরেকজন এখন টিটি উঠছে। এই স্টেশনে প্রচুর লোক উঠবে, দেখেন ওয়েট করতেছে। এটা মোটামুটি বিজি কোনো শহর বা টুরিস্ট কোনো শহর হতে পারে। আমরা যেখানে আছি এর নাম হলো ভ্যালিগো টার্নোভো। এটা এক সময় বুলগেরিয়ার রাজধানী ছিল। তো এখানে প্রচুর টুরিস্ট এরিয়া, তো এখানে প্রচুর লোক উঠতেছে। ঘুরে গেছে অনেকজন। প্লাসকভজি এখানে এসে দাঁড়াইছি। ট্রেন থেকে জাস্ট নামলাম, ট্রেনে হাত মুখ ধুলাম, তারপরে এখানে বের হয়ে জাস্ট রেল স্টেশনে আসলাম। আশেপাশে যে রোড দিয়ে আমরা আসলাম, পুরো পাহাড়ি একটা শহর, মানে চারিদিকে পাহাড়। আপনি যে ট্রেনের যেই জায়গাটা আমি বসেছিলাম, খুব সুন্দর অনুভূতি হয়েছে আর কি। আর এখানে যে ভিউ চারিদিকে, মানে ফার্স্ট ইমপ্রেশন ফ্যান্টাস্টিক। আর এখনও রোদ ওঠে নাই,
অলমোস্ট 8:30 থেকে 9টা বাজে, কিন্তু এখনও রোদ উঠতেছে না। বুঝতেছি না আজকে সারাদিন রোদ আসার কোনো সম্ভাবনা আছে কি না। তো আসা উচিত, আসলে দিনটা আরও চমৎকার, আরও সুন্দর হবে, সেটা তো আশা করি। কারণ এত সুন্দর একটা শহরে যদি আপনার লাইট না থাকে তাহলে তো আপনি ঘুরে মজা পাবেন না। আর আসার পথে মনে হতেছিল যে আরেকটু যদি আলো থাকতো, আরেকটু যদি ওয়েদারটা কালারফুল থাকতো, তবে আরও ভালো লাগতো। আরও যেই অপরূপ সৌন্দর্য এই বুলগেরিয়ার এই যে পাহাড়ি অঞ্চল, সেটা আরও ভালোভাবে উপভোগ করতে পারতাম। তো রেল স্টেশনে আমাকে একজন নিতে আসবে, সম্ভবত একটু লেট করে আসতে পারে, কারণ আমি টাইমিংটা সঠিকভাবে বলিনি। আমি বলছি যে আমার 10টা 11টা এরকম বাজতে পারে, কিন্তু আমার কোনো ধারণা ছিল না এক্স্যাক্টলি ট্রেন কয়টায় পৌঁছাবে বা কোন ট্রেনটা আমি পাবো। কারণ বুকাস থেকে রওনা দেওয়ার সময় আমি ভাবতেছিলাম যে যেই ট্রেনটা আমি আগে পাবো সেটাতে উঠবো, আবার ভাবতেছিলাম যদি কোনো কারণে মিস হয় তো পরেরটা উঠবো। এভাবে ভাবতে ভাবতে পরে যেটা প্রথমে ট্রেনটা পেলাম সেটা তো বললাম 4:50 বা 4:45টার দিকে আমি এই ট্রেনে উঠি। ওঠার পরে এখন তো প্রায় 9টাও বাজে নেই, 8:30টার ভিতরে চলে আসছি প্লাহফস্কি। সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। ব্রেকফাস্ট বলতে শুকনো কিছু খাবার ছিল আমার ব্যাগে, ওগুলো কিছুটা খাওয়া দাওয়া হলো। এখন যাব সেন্টারের দিকে, কিছুক্ষণ হাঁটবো। মানে আমি নিজেও জানি না যে আমাকে যে রিসিভ করতে আসবে সে কখন আসবে। আদৌ সে এখানে আমার ফোনে নেটওয়ার্কে একটু ঝামেলা করতেছে, আমার রোমানিয়ার সিম, এখানে রোমিংয়ের ক্ষেত্রে কিছু ঝামেলা করতেছে। আমার ধারণা এখানে নেটওয়ার্কে কিছুটা সমস্যা করবে। এখন আমি এই শহরের কোনো দোকান খোলা থাকলে, যদি আমি কফির দোকান খোলা থাকে না সেটা খুঁজবো এখন। তারপরে চেষ্টা করবো যে ইন্টারনেটটা কানেক্ট করার। একদমই নিরিবিলি শহর, এখন পর্যন্ত কোনো মানুষের দেখা পাচ্ছি না। খুব কালারফুল, এটা সম্ভবত স্কুল। এই হলো শহরের অবস্থা। আমি একটু সামনে যাই। আর আমি যে জায়গাটা যাব এখান থেকে অনেক উঁচু জায়গায়। আমি যে জায়গায় আছি অলরেডি কিন্তু এটা প্রায় 700, আমি একজাক্টলি শিওর না, আমি একটু ইনফরমেশন দেখে তারপর বলতে হবে। মানে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি অনেক উঁচুতে অবস্থিত এই জায়গাটা। তবে এখন আমি নামতেছি, রেল স্টেশনটা কিন্তু একটু উঁচু জায়গায়, আবার এদিকে এখন নামতেছি আমি। তো বুলগেরিয়া খুব সুন্দর দেশ, কিন্তু এখানে কিছু জিনিস আমি খেয়াল করলাম। ইনফ্রাস্ট্রাকচার, এদের রাস্তাঘাট, এদের বাড়িঘর, মানে বেশিরভাগ জায়গায় দেখলাম যে ভঙ্গুর। এ দেখেন, এখানেও দেখেন বেশিরভাগ বাড়ি ঘর অনেক পুরনো। এবং এ দেখেন গাড়িগুলো দেখেন, আপনার মনে হবে যে আপনি 80-র দশকে চলে আসছেন, এরকম একটা ফিলিংস এখানে চলে আসে। বিল্ডিংগুলোর অবস্থা দেখেন। এই দেখেন এখানে ইটের যে বাড়িঘর। তো এই দেশটা যদি আরও মানে ধনীদের হাতে থাকতো, অথবা আমি জানি না কাদের হাতে ছিল, বা এদের ইতিহাস অনেক চমৎকার চমৎকার ব্যাপার আছে। এখানে একটা গাড়ি দাঁড়া আছে, এটা কি লোকাল বাস না কি? দেখেন এখানে সব পুরনো বিল্ডিং, কোনো দোকান খোলা দেখতেছি না। ওদের একটা দোকান আছে মনে হয়, কিন্তু আমি কফি পাবো কিনা আমি শিওর না। এখানে দেখলাম যে বুলগেরিয়ায় ইউক্রেনের লোকজন প্রচুর। আমি যে ট্রেনে উঠলাম, ট্রেনে কম না হলেও 15-20 জন ইউক্রেনের ছেলে মেয়ে আর কি উঠছিল। ওরা এই দেশে থাকে, এরা হলো যে প্রোটেকশন কী বলে, টেম্পোরারি প্রোটেকশন নিয়ে ওরা আছে। আমি জানি না এক্স্যাক্টলি এখানে থাকার কারণে আমার ধারণা ভাষাগতভাবে এদের কিছুটা মিল আছে এই বুলগেরিয়ার সাথে, যেটা রোমানিয়ার সাথে একটু তফাৎ আছে। ঐতিহাসিকভাবেই এদের সাথে একটা, বুলগেরিয়ার সাথে ইউক্রেনিয়ানদের সাথে একটা কোনো কানেকশন আছে। স্লাভিক ভাষার বাইরেও এদের কোনো কালচারাল কানেকশন আছে। এই জন্য আমার মনে হয় যে এখানেও প্রচুর ইউক্রেনিয়ানরা আসে।
এবং এরা বিভিন্ন স্কুলে পড়ে, সরকারি কাছ থেকে প্রচুর ভাতা পায়, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসে। আমি বেশি একটা কথা বলার সুযোগ হয় নাই, অল্প কিছু কথা বলছি, তো ওরা বললো যে প্রোটেকশন নিয়ে আসে এখানে, মানে যেটা বলে হলো অ্যাসাইলামের মতোই, কিন্তু এটা হলো টেম্পোরারি প্রোটেকশন। কিন্তু এই সময় এরা অনেক ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পায়, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ফান্ডের থেকেও একটা বড় অংশ পায়, এই আর কি। তো দেখি আমি এখানে কফি পাই কিনা। কফি নিলাম ক্যাপাচিনো, তবে এটা ইউনিক, একদম র কফি, খুবই টেস্টি, মানে যেগুলো মেশিন দিয়ে বানায় ওইরকম না, মনে হলো যে হাতে বানাইছে, যাই না, কিন্তু ভালো লাগতেছে। নর্মাল কফির মতো না, আমরা যে পেট্রোল পাম্পে যে ধরনের কফি খাই ওইরকম না। দেখি, একদম চিনি টিনি সব মিক্স করা, মানে গ্রামে গেলে এসব মানে এই ধরনের কফি পাওয়া যায়, একদম লোকাল অঞ্চলগুলোতে। তো এই হলো আশেপাশের পরিবেশ। একটা বিড়াল আছে, দুইটা বিড়াল আছে এখানে। প্লাচকভছি যে শহর, সেই শহরের হাঁটতে হাঁটতে আমি এমন একটা জায়গায় আসলাম। এখানে একটা দোকান ছিল, দোকান থেকে কফি নিলাম, কফি নেওয়ার পর এখানে হাঁটতেছি। তো আমি যেখানে আসছি ওনাদের সাথে কথা হইলো, বললো যে 1 ঘন্টার মধ্যে সময় লাগবে আসতে, কারণ এই যে আবহাওয়া, ওরা একটু লেটে ঘুমাইছে, একটু লেটে উঠছে। আর যে আমাকে নেওয়ার কথা, যে হোস্ট, সে হলো গাড়ি নিয়ে শহরের আরেক প্রান্তে গেছে, ভ্যালিগো টার্নবো নাকি গেছে কি একটা কাজে। তো সে আরেকজনকে পাঠাইতেছে যে হেঁটে হেঁটে আসতেছে প্রায় 4 কিলোমিটার দূর থেকে, প্রায় 1 ঘন্টার মধ্যে সময় লাগবে। দেখেন কত সুন্দর পাহাড়ি নদী, পাহাড় থেকে পানি নামতেছে। আর এই শহরটা হলো স্মল একটা শহর, এটা হলো গাব্রোভো যে সিটি বলতে পারেন, বা গাব্রোভো প্রভিন্স, সেটার অন্তর্গত একটা আপনার ছোট একটা সিটি। আর এই শহরের একদম কেন্দ্র যেটা, সেটার নাম হলো ট্রিয়াভনা। ট্রিয়াভনার একটা স্মল যে টাউন, সেটা হলো এই প্লাচকভছি। ট্রিয়াভনা থেকে এই শহরের দূরত্ব হলো প্রায় 7 থেকে 8 কিলোমিটার। তো এখানে একটা ন্যাচারাল পার্ক আছে, বালগারকা ন্যাচারাল পার্ক, সেটাই আমি সেই মানে সেই ন্যাচারাল পার্কের ভিতরে আমি যাব, সেখানেই একটা জায়গায় থাকার পরিকল্পনা করতেছি। জানি না কি হবে, সময় বলবে যে কোন জায়গায় আমি যাচ্ছি। সেটা অবশ্যই আপনাদের আমি দেখাবো যে আমি কোথায় যাচ্ছি। যারা হাইকিং পছন্দ করে, তারপরে এইরকম পাহাড়ের যেই ট্রেল ধরে চলা পছন্দ করে, তাদের জন্য একটা চমৎকার জায়গা। আর এই জায়গার যে আবহাওয়া, এই জায়গার যেই এয়ার কন্ডিশন খুবই ভালো, আপনার ফ্রেশ, চারিদিকে হলো জঙ্গল, এই কারণে শহরটার একটা বিশেষ গুরুত্ব আছে। যারা একদম নেচারের গভীরে আসতেছে তাদের জন্য একটা চমৎকার জায়গা। তবে গুগল থেকে একটা ইন্টারেস্টিং জিনিস জানলাম, সেটা হলো যে বুলগেরিয়া, যে এখন যে শহরে আমি আছি, এই জায়গার নাম যে প্লাচকভছি। এই প্লাচকভছি নামকরণের যে একটা ইতিহাস, এটা দেখে আমি অবাক হয়েছি। প্লাস যেই শব্দটা, এটা বুলগেরিয়ান শব্দ, এটার মানে হলো কান্না। তো লোকমুখে যে কথা শোনা যায় সেটা হলো 1400 শতাব্দীতে যখন বুলগেরিয়ার তৎকালীন রাজধানী ভেলিগো টার্নোভো অটোমানদের দখলে চলে যায়, তখন ধর্মগুরু প্যাট্রিয়ার্ক ইভতিমিকে নির্বাসনে পাঠানো হয়েছিল। তার অনুসারীরা এই স্থান পর্যন্ত তার সাথে এসে কান্নায় ভেঙে পড়েছিল। সেই থেকে এই জায়গাটির নাম প্লাচকভছি, বা ক্রন্দনকারীদের স্থান, বা যারা কান্না করছে তাদের একটা স্থান বা আবাস ছিল এই জায়গাটা। ওই সময় থেকেই, যে 1400 শতক, যে অটোমানরা যখন এই জায়গা দখল করে আর কি, এই বিশেষ করে ভ্যালিগো টার্নোভো কিন্তু বুলগেরিয়ার রাজধানী ছিল এক সময়। তো ওইখান থেকে এইখানকার নামকরণ হয়। দেখেন বিল্ডিংগুলা, বহুত পুরনো বিল্ডিং, তবে এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। তবে এই শহর না, শুধু আশেপাশে কয়েকটা শহর আমি দেখলাম যে পুরাতন বিল্ডিংয়ের জন্য বিখ্যাত। অনেকগুলো আমি ভিডিও দেখলাম সেখানে, বা অনেকগুলো আমি পড়লাম, গুগলেও পড়লাম, যে এখানে এই যারা আসে তারা নাকি এই পুরনো জায়গাগুলোতে বেশি মানে স্পেন্ড করে, এবং 80-র দশক 70-এর দশকের একটা যেই ফিলিংস, সেটা এখানে পাওয়া যায়। তো এখান থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা এখানে শেষ করতেছি আমি। এরপরে যেখানে যাব অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, অনেক কিছু দেখাইছি আপনাদের। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।